আলাইকুম। আজকে পড়ে শোনাবো মাহফুজ রহমানের কিশোর উপন্যাস কংপাহাড়ি শয়তানের দ্বিতীয় পর্ব। শনিবার 4 অক্টোবর 2014। মজনু ভাইয়ের দেখা। গতকাল রাতে বাসে আমাদের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। পুলিশ আমাদের গার্জিয়ানের সঙ্গে ফোনে কথা বলতে চায় শুনেই আমি পকেটে হাত ঢোকালাম। কি ভয়ানক বিপদ! হাত পা ঘামতে শুরু করেছে, পেটটাও গুড়গুড় করে উঠল। তারপরও যতটা পারা যায় শান্ত থাকার চেষ্টা করছি। আলগোছে ফোনের পাওয়ার বাটনে চাপ দিয়ে আরেকটু সময় নেওয়ার চেষ্টা করলাম। কার সঙ্গে কথা বলবেন? বাবা মা যে কোনো একজনকে ধরায় দাও। সোম বলল আমাদের মা নেই, বাবার সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু আমি সোমের মুখের কথা কেড়ে নিয়ে সাহস করে দিনের দ্বিতীয় ডাহা মিথ্যা কথাটা বলে বসলাম। বাবা মনে হয় এতক্ষণে রওনা হয়েছে। বাবাও আমাদের সঙ্গে বনগিরি যাবে। আমরা বাস থেকে নেমে বাবার জন্য ওয়েট করব। সোম বোধ হয় নিজের কানকে বিশ্বাস করতে পারল না। মুখটা খানি খাঁ করে আমার দিকে তাকালো। পুলিশ ঘাড়টা তেড়া করে প্রশ্ন করলো, বাবা তোমাদের সাথে এলো না কেন? বাবা তো ঢাকায় থাকে না। আচ্ছা। পুলিশ ঘাড়টা আবার সোজা করে বলল, ফোনে ধরো তাড়াতাড়ি, বাস দাঁড়ায় আছে। আমি মনে মনে খোদাকে ডেকে বাবার নম্বর ডায়াল করে ফোনটা কানে নিলাম। বাবা মনে হয় ফোন হাতে নিয়েই বসেছিল। 1 সেকেন্ডের মধ্যেই ফোন রিসিভ করে ভীষণ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, তোমরা কোথায়? আমার মাথায় ফট করে এক বুদ্ধি খেলে গেল। গলায় মধু ঢেলে জানতে চাইলাম, বাবা তুমি কি রওনা হয়েছো? বাবা মনে হয় বেশ অবাকই হলো। গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ রওনা হয়েছি। তোমরা কোথায়? আমরা তো রাস্তায় বাবা। এক পুলিশ আঙ্কেল তোমার সাথে কথা বলবেন। তুমি একটু বলো তো যে আমরা তোমার জন্য ওয়েট করছি আর তুমি রওনা হয়েছো। বাবা মনে হয় এবার আরও বেশি অবাক হলো। ফোনটা কিছুক্ষণ কানে ধরে রেখেও কোনো জবাব পেলাম না। দেরি না করে হাসি মুখে ফোনটা দিলাম পুলিশের হাতে। পুলিশ কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে ফোন কানে নিল। হ্যালো ভাই, সালাম আলাইকুম। ইন্সপেক্টর রাহাত বলছিলাম। আপনি কি রওনা হয়েছেন? আলো আধারিতে হয়তো বোঝা গেল না, কিন্তু আমাদের মুখ নিশ্চয়ই রক্তশূন্য ফ্যাকাশে। আমি খুব খেয়াল করে পুলিশের মুখের দিকে তাকিয়ে থাকলাম। বাবা কি বলছে জানি না। কয়েক সেকেন্ডের মধ্যে পুলিশ বলল, মানে আপনি এখন রাস্তায় তাই তো? আবার একটু বিরতি। তারপর মাথাটা ওপর নিচ করে বলল, ওকে ভাই ওকে, কোনো সমস্যা নাই। ওরা একা দেখে ফোন করতে বললাম। সালাম আলাইকুম। এবার আমরা সত্যি সত্যি কয়েক মাইল লম্বা এক স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পুলিশ ফোনটা ফেরত দিতে দিতে বলল, ওকে সাবধানে যাও। পুলিশ বাস থেকে নেমে যেতেই সোম আমার উরুতে একটা থাবা মেরে বলল, সাবাস মিথ্যু। কোনো রকমে হাসি চেপে ফিস ফিস করে বললাম, জুলফিকার চাচা মিথ্যা বলেননি, বাবা সত্যি সত্যি রওনা হয়েছে। ভাগ্যিস। সোম সিটে হেলান দিতে দিতে একটা ফিচেল মার্কা হাসি হেসে বলল, ট্রিকটা ভালো ছিল। মাঝে মধ্যে তোর বুদ্ধি দেখে মনে হয় আমার সঙ্গে থাকতে থাকতে তোর মাথাটা খুলছে। আমি কনুই দিয়ে সোমের পেটে জোরে গুঁতো মেরে বললাম, নিজে তো খুব বড় মাথাওয়ালা আইনস্টাইন, আর একটু হলে তো সব পণ্ড করে দিয়েছিলি। সোম বলতে গেলে এক ঘুমে রাত আর দিনের অর্ধেকটা কাটিয়ে বাস থেকে নামলো। দুপুর 12টায় বাস থেমেছে বনগীর জেলা শহর পেরিয়ে টুমকি বাজারে। ছোট্ট নিরিবিলি বাস স্ট্যান্ড। মানুষের অত তাড়াহুড়া নেই। খুব স্বাভাবিকভাবেই এখানকার অর্ধেক মানুষ পাহাড়ি, ছোটোখাটো কিন্তু শক্তপোক্ত শরীর। দোকানপাটও ছোট ছোট। অধিকাংশ দোকানের সামনে মালার মতো চিপসের প্যাকেট ঝুলছে। দোকানগুলোর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে বাজারের ভেতরে। রাস্তার শেষে ছোট ছোট টিলা। একটা টিলের উপর জাতীয় পতাকা উঠছে পতপত করে। স্কুল বা এই জাতীয় কিছু হবে হয়তো। রাস্তার উল্টো দিকে একদম ছোট ছোট আনারসের একটা পাহাড় ট্রাকে তোলা হচ্ছে। এর আগে এত ছোট আনারস আমরা দেখিনি। আনারসের ট্রাকটার পেছনেই একটা ঝাঁকড়া বট গাছ। ওটার নিচে গিয়ে দাঁড়ালাম আমরা। সূর্যটা ঠিক মাথার ওপর গনগন করছে। আকাশটা এত দারুণ ঝকঝকে যে বাংলা এটা কোন মাস তা জানার জন্য মনটা রীতিমতো খচখচ করতে শুরু করলো। সোমকে জিজ্ঞেস করলাম, বাংলা এটা কোন মাস রে? সোম চোখ মুখ কুঁচকে আকাশের দিকে তাকিয়ে বলল, জানি না, পত্রিকা দেখ। বটগাছের ঠিক পাশেই একটা পত্রিকার স্ট্যান্ড। সোমকে বললাম, মজনু ভাইকে ফোন কর, পত্রিকা দেখে আসছি। একটা পত্রিকা হাতে নিয়ে দেখলাম আজ 1421 বঙ্গাব্দের 19 আশ্বিন, মানে এটা শরৎকাল। পত্রিকাটা জায়গা মতো রাখতে না রাখতেই ফোন বেজে উঠল। বাবার ফোন। বাস থেকে পুলিশ নেমে যাওয়ার পরই ফোনটা আবার অফ করে রেখেছিলাম। কিছুক্ষণ আগে অন করেছি। এখন বাবার ফোন ধরবো কি ধরবো না ভাবতে ভাবতে রিঙ্গার অফ হলো। বাবার উপর থেকে রাগ চলে যাওয়ার কোনো কারণ নেই, তবে গতকাল সন্ধ্যার চেয়ে মাথা খানিকটা ঠান্ডা। তাই দ্বিতীয়বার রিং হতেই ফোন ধরে বাবাকে কথা বলার সুযোগ না দিয়ে কঠিন গলায় বললাম, বাবা আমরা বনগিরি ঘুরতে এসেছি, টেনশন করো না, 7 তারিখে ঢাকায় ব্যাক করব। বাবা মনে হয় আকাশ থেকে পড়ে গেলেও এভাবে আঁতকে উঠতো না। বনগিরি? মানে বনগিরি? মানে তোমরা এখন বনগিরিতে? হ্যাঁ আমরা এখন বনগিরিতে।
বনগেটের কোথায় এক্স্যাক্ট লোকেশন বলো। সেটা বলবো না। রবি, বেয়াদবির একটা লিমিট আছে। লিমিট ক্রস করে থাকলে সরি, কিন্তু আমরা আপাতত তোমাকে আমাদের লোকেশন বলছি না। বাবা কী যেন একটা বলতে যাচ্ছিল, আমি ফোন কেটে দিলাম। জানি বাবার ভাষায় এটা লিমিট ক্রস করা বেয়াদবি, কিন্তু এই বেয়াদবির পিছনে বাবারও লিমিট ক্রস করা ভূমিকা আছে। মায়ের জায়গায় আরেকটা মানুষকে মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ফোনটা পকেটে রেখে দুই পা সামনে এগোতেই লুঙ্গি পরা একজন লোক আমাদের দিকে তাকিয়ে রীতিমতো আঁতকে উঠল। ও বাজি, ই যা বুতনি। এরপর লোকটা আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে টেকে পেছনে ফিরে চাইলো। তাতেই বুঝে ফেললাম ঘটনা আসলে কি। এমন অভিজ্ঞতা আমাদের বহুবার হয়েছে। কিছুক্ষণের ব্যবধানে আমাদের দুজনকে আলাদাভাবে দুই জায়গায় দেখলে অচেনা অনেকেই চমকে যায়। বটগাছের ছায়া থেকে সোম এগিয়ে এসে হাসতে হাসতে বলল, রবি, ইনি মজনু ভাই। আমি আর হাসি চেপে রাখতে পারলাম না। লোকটা এখনও চোখ পিটপিট করে একবার আমাকে একবার সোমকে দেখছে। আমি হাত বাড়িয়ে বললাম, মজনু ভাই, আপনি কখনো যমজ ভাই দেখেন নাই? মজনু ভাই মুখ ভর্তি পানির পিক সামলে নিয়ে হাসিটা চওড়া করে হাত বাড়িয়ে বললেন, আনে রবি বাইনি। আমিও হাসিটা চওড়া করে বললাম, জি আমি রবি। নাম দোনো আর আন্নেগোর মতন সুন্দর হইছে। আডেন বাত ঠান্ডা ওই যার। মজনু ভাই আসলে কী যে বললেন তা ঠিক বাংলায় তর্জমা করতে পারলাম না। তবে তার মুখে বাত অর্থাৎ ভাতের কথা শুনেই আমার পেটটা মোচড় দিয়ে উঠল। এতক্ষণে খেয়াল হলো খিদে পেট চৌচো করছে। মজনু ভাইকে প্রথম দেখাতেই আমাদের পছন্দ হয়ে গেল। ছোটোখাটো মানুষ, তেল মাখানো চুপচুপে চুল, কান আর জুলফির মাঝখান দিয়ে মাথায় মাখানো তেলের একটা চিকন রেখা গড়িয়ে নিচে নামছে। নাকের নিচে পাতলা গোঁফ, মুখে পান আর হাসি। পরনে একটা ফুলওয়ালা ফুল শার্ট, কালচে নীল রঙের ডোরাকাটা লুঙ্গি, পায়ে ইট রঙের স্যান্ডেল। আমাদের দাদা এরকম স্যান্ডেল পরতেন। আমরা ভাবতাম এই স্যান্ডেলগুলো বুঝি কেবল বুড়ো মানুষদের জন্যই বানানো হয়। মজনু ভাই ওই স্যান্ডেল পায়ে রাস্তার ধুলো উড়িয়ে সামনে এগিয়ে যেতে লাগলেন। আমরাও পিছু পিছু হাঁটছি। সোম জিজ্ঞেস করলো, মজনু ভাই, রেস্টুরেন্টে ওয়াশরুম আছে? মজনু ভাই ঘাড় ঘুরিয়ে বললেন, টাট্টিকেল্লাই গোসলের ব্যবস্থা হইব, যদি থাই নসিবে এন্নে এন্নে আসিবে, আগে আইয়েন। আমরা একে অন্যের দিকে তাকিয়ে কাঁধ ঝাঁকালাম। সোম প্রশ্ন করলো, মজনু ভাই, টাট্টিকিল্লাই মানে কি? মজনু ভাই পানের ফিক ছিটিয়ে টিটিয়ে হেসে বললেন, আরে বাইয়া, টাট্টি মানে ওই আন্নেগো ওয়াশরুম ওয়াশরুম। আমি বললাম, আর কিল্লাই মানে কিল ঘুষি বা এরকম কিছু? মজনু ভাই এবার হাসতে হাসতে বিষমই খেলেন। মাথার তালুতে কয়েকবার চাপড় মেরে হাসিটা সামলে নিয়ে বললেন, কিল্লাই মানে কিল ঘুষি না বাইয়া, কিল্লাই মানে কেন? সোম বিড়বিড় করে বলল, ভাইয়ের কথা বুঝতে তো সাবটাইটেল লাগবে মনে হচ্ছে। কথা ঠিক, তবে আমার এখনও বিশ্বাস হচ্ছে না কিল্লাই মানে কেন। তাহলে আমি কিল দিই, এটাকে মজনু ভাই কী বলবেন? প্রশ্নটা চেপে গেলাম। আগে মজনু ভাইয়ের টাট্টিতে যাই, তারপর কিল্লাই নিয়ে ভাবা যাবে। তবে মজনু ভাইয়ের টাট্টির সামনে গিয়ে আমাদের আক্কেল গুরু। একটা ভাতের দোকানের পাশ দিয়ে হেঁটে আমরা এগোলাম পেছনের দিকটায়। সেখানে ৮-১০টা বাজার সংলগ্ন পুকুরের মতো ময়লা আবর্জনায় পরিপূর্ণ একটা জলাশয়। মজনু ভাই একগাল হেসে বললেন, এন্নে কামান সারিলান, সেরেছে। আমরা আমতা আমতা করে আরেকটু এগোলাম। দেখি পুকুরের ওদিকটায় সত্যি সত্যি কতগুলো লোক সাবান মেখে ফেনা তুলে দিব্যি গোসল করছে। আমরা গোসল করার সময় তো এত ফেনা হয় না। এরা আদতে সাবান নাকি অন্য কিছু মাখে? আমরা সব কিছু দেখে টেকে আমরা উৎসাহ না পেয়ে পিছু হটলাম। মজনু ভাই অবাক, কিছে বাইয়া? মজনু ভাইয়ের প্রশ্নের ধরন দেখে আন্দাজ করলাম কিছে অর্থ কী হয়েছে। তাই বললাম, ভাই থাক, সামনে কোথাও সারা যাবে। মজনু ভাই বুইজ্জি বলে ভাতের দোকানে নিয়ে গেলেন। হাত মুখ ধুয়ে খেতে বসেছি। মুরগি, আলু ভর্তা, ডাল আর ধোঁয়া ওঠা ভাত। কিছুক্ষণের মধ্যে মুরগির ঝালে আমাদের কান দিয়েও যেন ধোঁয়া বেরোতে লাগলো। পানি খাওয়ার জন্য গ্লাসটা হাতে নিতেই খেয়াল করলাম সামনের টেবিলের পরের টেবিলে 3টা লোক বসে চা খাচ্ছে। 3 জনের মধ্যে একজন বসেছে আমাদের মুখোমুখি। চেয়ারের উপর পা তুলে চায়ের কাপ হাতে নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ পর আবার চোখ পড়তে দেখি লোকটা ঠিক একইভাবে তাকিয়ে আছে। খেয়াল করে দেখলাম লোকগুলো নিজেদের মধ্যে কথাও বলছে না। কে জানে, এই লোক হয়তো যমজ দেখে অতি কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। আমি আর পাত্তা দিলাম না। সোম মজনু ভাইকে বলল, তো মজনু ভাই, আমাদের প্ল্যান কি? কোথায় কোথায় যাব বলেন। মজনু ভাই মুরগির হাড্ডিতে কামড় বসিয়ে বললেন, ইয়েন্তুন আমরা যামু ডাঙ্গুলেক, মোডে 4 ঘন্টা লাগব। রাইচ্ছা হিয়েনেই থাকুম। হরের দিন যামু সুঞ্জু খাড়া, হিয়েনের আগে আবার কং পাহাড়। তয় কং পাহাড়ে যামু হিয়ার হরের দিন। হিয়ার আগে ঘুরি আইবেন চিজি ধর্নার তুন। হরের দিন কং পাহাড়ে ঘুরি হিরি চলি আইবেন।
মজনু ভাইয়ের কথা আমরা কিছু বুঝলাম, কিছু বুঝলাম না। যা বুঝলাম না তা তর্জমা করে নিলাম কাণ্ডজ্ঞান দিয়ে। মোট কথা মজনু ভাই বললেন, এখান থেকে আমরা যাব ডাঙ্গু লেকে। সেখানে যেতে সময় লাগবে 4 ঘন্টা। রাইচ্ছা হিয়েনেই থাকুম। এর অর্থ নিশ্চয়ই রাতে সেখানেই থাকবো। পরদিন যাব সঞ্জুক পাড়ায়। তার আগেই পড়বে কংপাহাড়। তবে মজনু ভাই যে বললেন কংপাহাড়ে যাবো হিয়ার হরের দিনের হরের দিন, এখানে হিয়ার মানে আমরা ঠিকই বুঝলাম। সোম শুধু গলা নামিয়ে বলল, একেবারে রাবীন্দ্রিক ভাষা, হিয়ার মাঝে লুকিয়ে থাকার মতো। আমি ফিক করে হেসে ফেললাম। মজনু ভাইয়ের কথাবার্তা বুঝতে যে খানিকটা সময় লাগবে তা বুঝতে আর বাকি নেই। এ কদিনে একটা কোর্স করতে হবে কি না তা ভাবতে হবে। তবে আপাতত ভাবনার বিষয় মনে হচ্ছে এক টেবিল পরের ওই লোকটাকেই। মাছের মতো অপলক চোখে তাকিয়ে আছে তো আছেই, কেবল চোখে চোখ পড়লে মুখটা ঘুরিয়ে নেয়। সোমু ব্যাপারটা খেয়াল করেছে, কনুই দিয়ে গুতা মেরে বলল, হিয়ার সমস্যা কী? সমস্যা আরও প্রকট হলো ঝালের চোটে হা হু করতে করতে ভাতের দোকান থেকে বের হওয়ার সময়। সন্দেহজনক লোকটা মজনু ভাইয়ের দিকে রীতিমতো অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকলো। মজনু ভাই অবশ্য দেখেও কেন জানি না দেখার ভান করে সামনে এগিয়ে গেলেন। এরপর আমরা ওই টিলার উপর জাতীয় পতাকা ওড়ানো একতলা দালানটায় গেলাম। গিয়ে বুঝলাম এখান থেকেই কংপাহাড়ে যাওয়ার অনুমতি নিতে হয়। একটা ফর্মে নাম, পরিচয়, ফোন নম্বর লিখে স্কুলের আইডি কার্ড দেখাতে অনুমতিপত্র হাতে পেলাম আমরা। টিলা থেকে নেমে মজনু ভাই নিয়ে গেলেন একটা জুতার দোকানে। জিজ্ঞেস করলাম, এখানে কি? মজনু ভাই মুখে এক খিলি পান চালান করে দিয়ে বললেন, ইয়ে নেই তো ভাইয়া কাহিনী, আর মতন জুতা কিনবেন। সোম বলল, আপনার মতো জুতা তো দেখছি না। মজনু ভাই বাঁকা হয়ে হেসে বললেন, আন্নে ভাইয়া মেলা শতান। বলেই টুক করে নিজের পায়ের স্যান্ডেল খুলে হাতে তুলে নিলেন। পাহাড়ে উঠতে গেলে আন্নে গো ওই স্যান্ডেলে ওইতো না, হিচলাই হরি যাইবেন। তো এই স্যান্ডেল আমরা কি করব? হ্যাকেট করি ব্যাগে লইবেন। কিন্তু এই স্যান্ডেল কেন? সোম বিষয়টা মানতেই পারছে না। আমারও একই অবস্থা। মজনু ভাই এবার পুরোদস্তুর জুতা বিশেষজ্ঞ হিসেবে আবির্ভূত হলেন। হুনেন বাইয়া, জুতা ইগিন হিসলায় ন, যত হ্যাকি থাউক আন্নে হইতেন ন, হ্যাকে আটকাই যাইব। নোয়াখালী অঞ্চলের ভাষা সম্পর্কে আমাদের জ্ঞান আইকিচ্ছি আর হাঁসটিয়া পর্যন্ত সীমাবদ্ধ। নোয়াখালীর লোকেরা আমি কি করেছিকে বলে আই করছি, আর পাঁচকে বলে হাঁস, টাকাকে বলে টিয়া। তো সেই স্বল্প জ্ঞান দিয়ে এবার বুঝলাম হ্যাক মানে আসলে প্যাক বা কাদা। মোট কথা এই স্যান্ডেল কাদায় পিছলে পড়া ঠেকাবে। কি আর করা, বুড়ো মানুষদের জন্য বানানো ওই স্যান্ডেলগুলো কিনে বাজার থেকে বেরিয়ে এলাম আমরা। ডাঙ্গু লেক 70 কিলোমিটার। লেখা ফলকটার সামনে গিয়ে মজনু ভাই বললেন, আন্নি এনে খাই থান, আই গাই টু আই আনি। এমনিতে এখানে নাকি চাঁদের গাড়ি গিজগিজ করে, কিন্তু ঈদের এই সময়টাতে পাহাড়ে ওঠার মতো লোকজনের ভিড় নেই, কাজেই চাঁদের গাড়িগুলো ছুটিতে গেছে। বড় সমস্যা হলো অন্য সময়ে একটা গাড়িতে 8 জন ওঠে। আমাদের কপাল খারাপ হলে সঙ্গী সাথী না গেলে পুরো গাড়িটাই ভাড়া করে যেতে হবে। তার মানে 3 জন উঠলেও ভাড়া দিতে হবে 8 জনের। মজনু ভাই গাড়ি খুঁজতে কিছুটা সামনে এগোতেই দেখা গেল ভাতের হোটেলের ওই লোকটা আমার দিকে এগিয়ে আসছে। মাঝারি উচ্চতার পেটানো শরীর, কদম ছাড় চুল, মুখে একটা হিংস্র ভাব, চোয়াল দুটো ক্রমাগত ফুলে ফুলে উঠছে, চোখের কোণে পিচুটি, দেখলেই কেমন অস্বস্তি লাগে। লোকটা ঠিক আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, কই যাবেন আপনারা? সোম কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে বলল, সেটা দিয়ে আপনার কি দরকার? দরকার নাই, আবার দরকার আছেও। আপনারা পোলাপান মানুষ, এই সময় কেউ পাহাড়ে ঘুরতে আসে? কেউ আসে না, আমরা এসেছি। লোকটা এবার গলাটা নামিয়ে বলল, ছোট ভাই শুনেন, সময়টা ভালো না। কথাটা শেষ হলো না। মজনু ভাই লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলেন আমাদের দিকে। সেই লোকটাকে বললেন, অ্যারে আকরাইম্যা, কি আর রি? আকরাইম্যা মানে আকরাম নামের লোকটা কোনো কারণ ছাড়াই চোখ গরম করে বললেন, হেটা কি তোরে কন লাগবো নি? মজনু ভাইও গলা চড়ালেন, এগুন আর লোক, এগুনে লোক কথা কইতে আর হারমিশন লাগবো। আশ্চর্যের বিষয়, আকরাম মজনু ভাইয়ের বুকে একটা ধাক্কা মেরে বলল, খুব মাতবর হইছস তুই না, খুব মাতবর হইছস। মজনু ভাই নিজেকে সামলে নিয়ে চোখ রাঙালেন, মাতবরির তুই দেখছস কিয়া, আর পাট্টিরে জ্বালা ইচ্ছা, তোর কামে তুই যা। আকরাম লোকটা কয়েক সেকেন্ড ধরে মজনু ভাইয়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে দূরে গিয়ে বিড়ি ধরালো। মজনু ভাই আবার গাড়ির খোঁজে সামনে গেলেন। আকরাম সেটা খেয়াল করলে আবার আমাদের সামনে এলো। বিড়িতে লম্বা টান দিয়ে ইটের ভাটার চিমনির মতো ধোঁয়া ছেড়ে রহস্যময় ভঙ্গিতে বলল, পাহাড়ের শয়তানের আনাগোনা শুরু হয়েছে, সাবধান।
শনিবার 4 অক্টোবর 2014 ডাঙ্গু লেকে রাত। আজ ডাঙ্গু লেকে যাওয়া হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। অনেক খুঁজেও একটা চাঁদের গাড়ি পাওয়া গেল না। এদিকে বেলা 2:30 বেজে গেছে। হাঁটতে হাঁটতে টুমকি বাজারের শেষ মাথায় গিয়ে দাঁড়াতে আমাদের চোখ ছানা বড়া। ছবির মতো সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে। ঘাটে ছোট আর মাঝারি আকারের বেশ কটা নৌকা যেন ভাত ঘুম দিচ্ছে। অনেকগুলো বাঁশ ভেলার মতো ভাসছে নদীর একপাশে। কিছু লোক সেগুলো টেনে আনছে তীরের দিকে। এসব নাকি বহুদূর থেকে ভেসে এসেছে। সোম মহা উত্তেজিত হয়ে মজনু ভাইকে বলল, এই নদী দিয়ে ডাঙ্গু লেকে যাওয়া যায় না? হিয়েন তো যাইবই। মজনু ভাই পিচেক করে পানির ফিক ফেলে বললেন, অঙ্গা নৌকা উঠলে যাইতে যাইতে 12টা বাজব। সোমের তো বটেই, আমিও যেন মনে মনে আশার বেলুনটা ফুটিয়েছিলাম, সেটাও ফটাস করে ফেটে গেল। মজনু ভাই যোগ করলেন, নদী দি যাইতে হইল নৌকা তুইতে হইব হেই বেলা বেলাত রাইচ্ছা যাওন যাইতো না। আমরা আর নদীর পাড়ে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। আবার চাঁদের গাড়ির জন্য অপেক্ষা। অবশেষে মজনু ভাই টুমকি বাজার থেকে 3টা মোটরসাইকেল ভাড়া করলেন। তাতে আমাদের বেশ কিছু পয়সা এবং সময় বেঁচে গেল। আর মোটরসাইকেলে চড়তে আমাদের উৎসাহের অন্ত নেই। এর আগে পাহাড়ি রাস্তায় মোটরসাইকেল যাত্রার অভিজ্ঞতাও ছিল না। কাজে নৌকা দিয়ে ডাঙ্গু লেকে যেতে না পারার দুঃখ হাওয়ায় মিলিয়ে গেল ফুরুত করে। প্রথম কয়েক কিলোমিটার রাস্তার দুপাশে লম্বা লম্বা সব গাছের সারি। দেখে মনে হচ্ছিল সবুজ তোরণের নিচে দিয়ে ছুটছি। ঘন গাছের তোরণ হালকা হতে হতে একসময় ফুরিয়ে এলো। তারপর একেবারে পাহাড়ের গা ঘেঁষা রাস্তায় এসে উঠতেই মনে হলো আমরা উঠতে শুরু করেছি। ধূসর সরু রাস্তাটা একটা ফিতার মতো এঁকে বেঁকে ওপরে উঠতে উঠতে মিলিয়ে গেছে দূরের দিগন্তে। খুব সাবধানে দুহাত মেলে দিতেই পাখিদের উড়াউড়ির আনন্দটা আঁচ করা গেল। হু হু করে বাতাস বইছে, যেন কানের পাশ দিয়ে শীষ দিয়ে যাচ্ছে অদৃশ্য কোনো প্রাণী। মোটরসাইকেলও ছুটছে তুমুল বেগে। ধীরে ধীরে পথের দুপাশে সব কিছু নিচু হতে লাগলো। মানে আমরা উপরে উঠছি। যতই উঠছি ততই বিচিত্র ঠেকছে সব কিছু। ওই যে নিচে পাহাড়ের গায়ে আনারসের বাগান, সেখানে উপর হয়ে কাজ করছে বেশ কিছু মানুষ। দেখে মনে হচ্ছে ছোট ছোট মাটির পুতুল। এইটুকুন ছোট ছেলেরা একটা সর্ষের দানার মতো ফুটবলের পেছনে ছুটছে। গাছপালা আর বাড়িঘরগুলোও ছোট ছোট খেলনার মতো। কোনো বাড়ির মাথার উপরে ধোঁয়া উঠছে। খানিকটা এগোতে আরও বিশাল ধোঁয়ার কুণ্ডলী চোখে পড়ল। কয়েক সেকেন্ড পর টের পেলাম এ তো মেঘ। সাদা আর হালকা ছাইরঙা মেঘ স্থির হয়ে আছে পাহাড়ের মাথায়, কিংবা ভেসে যাচ্ছে বুঝতে পারছি না। সূর্যটা ধীরে ধীরে হেলে পড়ছে পশ্চিমে। তাতে করে পাহাড়ের রঙও বদলে যাচ্ছে। যেদিকটা হেলে পড়া সূর্যের আলো পড়ছে সেদিকটা ঝলমলে কলাপাতা সবুজ। যেদিকটায় আলো পড়ছে না সেদিকটা আমাদের জাতীয় পতাকার মতো ঘন সবুজ। আবার গাছপালার ভেতরে ঝোপের নিচে কালচে সবুজের সমাবেশ। একটানা কিছুক্ষণ তাকিয়ে থেকে আকাশের দিকে চোখ ফেরালে সবুজের রং থেকে যায়। আবার মেঘের ওপর সূর্যের আলো পড়তেই চোখের সামনে ফুটে উঠছে রংধনুর 7 রং। রাস্তায় তেমন কোনো গাড়ি ঘোড়া চোখে পড়ছে না। বেশ কটা মোটরসাইকেল ছুটে গেল ভ্রুম ভ্রুম শব্দ তুলে। আর মানুষে জিনিসে ঠাসা একটা লক্কর ছক্কর মার্কা চাঁদের গাড়ি নিচে নেমে গেল বিপজ্জনক ভঙ্গিতে। দেখে মনে হলো যে কোনো মুহূর্তে এই গাড়ি সব কলকবজা খুলে পড়ে যাবে। এর নাম চাঁদের গাড়ি না রেখে মঙ্গলের গাড়িও তো রাখা যেত। তবে হেঁটে হেঁটে ওপরে উঠছে বেশ কিছু পাহাড়ি নারী পুরুষ। কারো মাথায় বিশাল বস্তা, কারো কাঁধে টুকরি ভর্তি জিনিসপত্র। থামি পড়া কোনো কোনো নারীর পিঠে ছোট্ট আদুরে শিশু। ওরা দিব্যি ঘুমিয়ে আছে। রাস্তার পাশের কোনো কোনো বাড়িঘরের উঠোনে বুড়োরা হুঁকা টানছে। মেয়েরা দারুণ রংচঙে পোশাক পরে কিছু বুনছে। ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে। আমরা হাত নাড়ালে ছেলে মেয়েদের কেউ কেউ নাড়াচ্ছে, কেউ কেউ জিভ বের করে ভেঙচি কাটছে। এর আগে আমরা পাহাড় দেখেছি ছবি আর ভিডিওতে। প্রথমবারের মতো নিজের চোখে পাহাড় আর পাহাড়ের মানুষজন দেখে মনে হচ্ছে পৃথিবীর সব ক্যামেরায় আদতে অকাজের। এত সুন্দর পাহাড় কেবল নিজের চোখ দিয়ে দেখাই বুদ্ধিমানের কাজ। আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাইনি। মনের রাগ দুঃখের বোঝা সঙ্গে নিয়ে উঠছি পাহাড়ে। তাই একে ঠিক ঘুরতে আসা বলা যায় না। দুঃখ কষ্টের জগৎ থেকে পালাতেই আমরা এখানে এসেছি। 1 মিনিটের সিদ্ধান্তে কাজটা করে যে ভুল করিনি তা আমরা উপলব্ধি করতে শুরু করেছি। আমাদের মনের যে জায়গায় গভীর রাগ দুঃখ বসেছিল সে জায়গা ধীরে ধীরে দখল করে নিচ্ছে এই পাহাড়। সব মিলিয়ে মাঝে মধ্যে মনে হচ্ছে সুন্দর একটা স্বপ্ন দেখছি। সূর্যটা পশ্চিমের আকাশে টুপ করে ডুবে গেল। দিনের সঙ্গে সঙ্গে শেষ হয়ে এলো আমাদের মোটরসাইকেল যাত্রা। হাত পা মাথা একেবারে ঝিম ধরে আছে। মাথা তুলে ওপরের দিকে তাকাতেই মজনু ভাই আঙুল তুলে দেখিয়ে বললেন, ওই তো ডাঙ্গু লেক।
সোম প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, এখনই পাহাড়ে উঠতে হবে অত উঁচুতে? আমিও হতাশ হয়ে চায়ের দোকানের বেঞ্চটাতে ধপ করে বসে পড়লাম। আমরা ভেবেছিলাম মোটরসাইকেল থেকে নামলেই ডাঙ্গু লেক। এতটা পথ পাড়ি দিয়ে এখন নাকি আবার উঠতে হবে 1100 ফুট ওপরে, তার উপরই ভর সন্ধেবেলায়। আমাদের বসে পড়া দেখি কিনা কে জানে চায়ের দোকানি পাহাড়ি লোকটা বললেন, ম্যাঘ করছে, বৃষ্টি নামবে। লোকটার কথা শেষ হতে আকাশের দিকে তাকিয়ে দেখি কালো মেঘে আকাশ ছুঁয়ে গেছে। এত দ্রুত এমন ঘন কালো মেঘ এলো কোথা থেকে? আমার মনের প্রশ্নটা সোম করে বসলো মজনু ভাইকে। মজনু ভাই লুঙ্গিটা কষে বাঁধতে বাঁধতে বললেন, ইয়েন তো বাইয়া পাহাড়ি এলাকা, কতক্ষণ হরে হরে জুই নামে। সত্যি সত্যিই কয়েক মিনিটের মধ্যে ঝুম বৃষ্টি নামলো। আমরা গিয়ে ঢুকলাম চায়ের দোকানের ভেতরে। এমন বৃষ্টি আমরা জীবনে দেখিনি। বাতাসের তোড়ে বৃষ্টির ধারা একবার ডানে যায় তো আরেকবার বায়ে। ওপরের দিকে কেমন একটা শা শা শব্দ হচ্ছে, শব্দটা আবার ঘুরে ঘুরে নিচেও নামছে। চায়ের দোকানের টিনের চালে বৃষ্টির ঝুমঝুম শব্দ ছাপিয়েও তা কানে আসছে স্পষ্ট। আর সে কি বাতাস, যেন উড়িয়ে নিয়ে যাবে এই দোকানের ভেতর থেকেও। বাতাসে প্রথম প্রথম ধুলা আর মাটির ঘ্রাণ পাচ্ছিলাম। ধীরে ধীরে সেটার সঙ্গে চমৎকার এক ব্রুনো ঘ্রাণ নাকের ভিতর দিয়ে সোজা মাথায় গিয়ে আসন ঘাড়ল। দোকানের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম আমরা দুজন। কর্কর শব্দে বিজলি চমকে গেল ওই পাহাড়ির মাথার উপর। কাক ভেজা দুটো লোক ছুটে এসে দোকানের ভেতরে ঢুকলো, লুঙ্গির গোড়ার দিক চিপড়ে। মাথাটাথা ঝাঁকিয়ে পানি ছড়ানো হলে ভেতরে গিয়ে চা দিতে বলল। সোমকে বললাম, চা খাবি? সোম বলল, বেশ ঠান্ডা লাগছে, বল। চা নিয়ে আমরা আবার দাঁড়ালাম দরজার সামনে। দোকানের বাচ্চা ছেলেটা একটা বেঞ্চ এনে দিল বসতে। জিজ্ঞেস করলাম, নাম কি তোমার? ছোট ছোট চোখ আর চ্যাপ্টা নাকের পাহাড়ি ছেলেটা সুন্দর করে হেসে বলল, বিশু। সোমকে বলল, বিছানায় করো হিসু। সোমের কথায় বিশু লাজুক হেসে ভেতরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আমি বাধা দিয়ে বললাম, বিশু শোনো শোনো, আরে ছোটবেলায় আমরা সবাই বিছানায় হিসু করতাম, এতে লজ্জার কিছু নাই। তুমি থাকো কোথায়? বিশু আঙুল তুলে দেখিয়ে দিয়ে বলল, ওই ডাঙ্গু পাড়ায়। ওই ওপরে? বিশু মাথাটা উপর নিচ করলো। সোম জিজ্ঞেস করলো, দিনে কয়বার উঠো নামো? বিশু বলল, বেশি না। তাও কয়বার হবে? বিশু আঙুলের কর গুনে বলল, 5-6 বার। সোম চায়ে চুমুক দিতে গিয়েও থেমে গেল। মাথাটা সামনে এগিয়ে দিয়ে চোখ বড় বড় করে বলল, 5-6 বার। বিশু এবারও মাথাটা উপর নিচ করলো। আমাদের আক্কেল গুরুম। এই বাচ্চা ছেলে দিনে 5-6 বার ওঠে ওই ডাঙ্গু লেকে? কিছুক্ষণ আগে যে মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম তা ভেবেই লজ্জা লাগলো। আমাদের মনের খবর টের পেলে বিশু ছেলেটা না জানি কত হাসবে। আমাদের মুখের হাসি যতটুকু ছিল তা হাওয়ায় মিলিয়ে গেল বৃষ্টি শেষে। চায়ের দোকানের বাইরে অনেকগুলো বাঁশের লাঠি জড়ো করা ছিল। সেখান থেকে শক্তপোক্ত দেখে দুটো আমাদের হাতে ধরিয়ে দিয়ে মজনু ভাই নিজে একটা নিয়ে বললেন, আল্লাহর নাম লই চলেন। বাইরে ঘুটঘুটে আঁধার, তার ওপর মাটিতে পা রাখতেই টের পেলাম পিছলে পড়ার জন্য চমৎকার এক আয়োজন। সোম আমার মুখের দিকে তাকাচ্ছে, আমি সোমের মুখের দিকে তাকাচ্ছি। কি আর করা, পিছু নিলাম মজনু ভাইয়ের হাতে একটা টর্চ। মাঝে মধ্যে বিজলি চমকে উঠলে সামনের পথঘাট কিছুটা আন্দাজ করা যাচ্ছে। বলতে গেলে 200 ভাগ নিশ্চিত হয়ে ওপরের ধাপে পা রাখছি। আর এখানে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছি পায়ের স্যান্ডেলগুলো না বদলালে কী দশা হতো। পিঠের ব্যাগটা ধীরে ধীরে যেন আরও ভারী হয়ে উঠছে। ভয়ঙ্কর ব্যাপার হলো, আমরা যে কোন পথ দিয়ে উঠছি তা কল্পনাও করতে পারছি না। টর্চের আলোতেও 3 হাত দূরের কিছু ঠাউর করা মুশকিল। কেবল সামনের 1-2 ধাপ কিছুটা বোঝা যাচ্ছে। এর মধ্যেই আবার শুরু হলো টিপটিপ বৃষ্টি। মজনু ভাই বারবার পেছন ঘুরে সাবধান করে দিচ্ছেন, এককানা খেয়াল করি বাইয়া, খেয়াল করি। খুব খেয়াল করে এগোতে এগোতে একসময় টের পেলাম আমাদের পেছনে কেউ একজন উঠছে। তার হাতে কোনো টর্চও নেই। লোকটাকে খেয়াল করতে গিয়ে কি না হঠাৎ আমার পা পিছলে গেল। সঙ্গে সঙ্গে পেছন থেকে একটা হাত খামচে ধরলো আমার পিঠের ব্যাগটাকে। হৃৎপিণ্ডটা একেবারে গলার কাছে এসে যেন আটকে আছে। পেছনের লোকটা বলল, ওঠেন ওঠেন, আমি আছি। এই আমি আছি কথাটাতেই কেমন যেন একটা ভরসা পেলাম। ধন্যবাদ বলতে বলতে মাথা ঘুরিয়ে লোকটার মুখ দেখার চেষ্টা করতে উপলব্ধি করলাম এমন আধারে বিড়ালও চোখে কিছু দেখবে না। একবার পা পিছলে যাওয়াতে আরও সাবধানে পা ফেলতে লাগলাম আমরা। আশেপাশে কিছু দেখছি না বলে কোথায় পড়বো বা কোথায় কি হবে সে সম্পর্কে কোনো ধারণাই নেই। কেবল মনে হতে লাগলো নিচে একটা অতল গহ্বর। এই গহ্বরে পড়লে যেন কোথাও আঘাত লাগবে না, কেবল তলিয়ে যেতে হবে।
এমনিতেই কনকনে বাতাস, তার উপর এমন কথা ভাবতেই পুরো শরীর শিরশির করে উঠল। আরও কিছুটা উপরে উঠতে উঠতে স্পষ্ট হতে লাগলো ঝিঝি পোকার ডাক। প্রথমে একটা দুইটা, ধীরে ধীরে সংখ্যাটা বাড়ল। তাতে করে অবশ্য এখন ঠাউর করা যাচ্ছে আশেপাশে ঝোপঝাড় আছে। সোম একসময় অধৈর্য হয়ে মজনু ভাইকে বলল, আর কতক্ষণ মজনু ভাইয়ে? মজনু ভাই বললেন, এই তো উঠে গেছি ভাইয়া। কিন্তু এই তো আর শেষ হয় না। অবশেষে মনে হলো খুব কাছাকাছি ব্যাঙ ডাকছে, মানে আশেপাশে জলাশয় আছে। ভাবতে না ভাবতে আবিষ্কার করলাম আমরা একটা মোটামুটি সমতল জায়গায় উঠে এসেছি এবং ওই দূরে মিটমিট করে আলো জ্বলছে। কতগুলো গাছপালা পেরিয়ে আরও সামনে এগোতেই পানিতে আলোর প্রতিফলন দেখতে পেলাম। সোম চাপা স্বরে উল্লাস করে বলল, ইয়াহু, ডাঙ্গু লেক। আমি হঠাৎ পেছনের লোকটাকে দেখার জন্য মাথা ঘোরালাম। দেখি কেউ নেই। কোন দিক দিয়ে চলে গেল? সোম বলল, ভূত ভূত। আমিও বললাম, ভূত হলেও ভালো। মুখে না বললেও বেশ অবাক হলাম আমি। গাটা একটু ছমছমও করলো। গোসল টোসল সেরে রাতের খাবারের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। হঠাৎ শুনি বাইরে কেউ একজন আর্তনাদ করছে। দৌড়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে দেখি উল্টো দিকের খাবারের দোকানের ভেতরে লম্বা মতো এক লোক আ আ করতে করতে লাফাচ্ছে। এত বড় একটা লোকের এমন বাদুড় নাচ মোটেও স্বাভাবিক নয়। আর একটু সামনে এগোতে বোঝা গেল লোকটা বিদেশি। মনে হচ্ছে তার মুখের ভেতর কিছু একটা হয়েছে, হয়তো পুড়ে গেছে, নয়তো মুখের ভেতরে মৌমাছি হুল ফুটিয়েছে। লাফাতে লাফাতেই লোকটা টেবিল থেকে একটা জগ নিয়ে ঢকঢক করে সবটুকু পানি খেয়ে ফেললো। এত পানি খেয়েও বোধ লাভ হলো না। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। মনে হলো কিছু একটা খুঁজছে। কিছুক্ষণের মধ্যে একটা পানির ড্রাম দেখে ওতে ঢুকিয়ে দিল মাথা। সোম বিড়বিড় করে বলল, পাগল নাকি? আমারও একই প্রশ্ন। লোকটার কাণ্ডকীর্তি দেখে অবশ্য এখন হাসি আটকে রাখা যাচ্ছে না। মজনু ভাই সামনে গিয়ে খাবারের দোকানের ছেলেটাকে কিছু জিজ্ঞেস করলেন। আমরাও সামনে এগোলাম। বিদেশি লোকটা এখনও পানির ড্রামে কয়েক সেকেন্ড পরপর নিজের মাথা চুবিয়ে রেখে আবার তুলে ফেলছে। প্রতিবারই মাথাটা তুলে ফেলার পর এমন গগনবিদারী চিৎকার করছে যেন তাকে পানিতে চুবিয়ে মেরে ফেলার চেষ্টা করছে অদৃশ্য কেউ। অবিশ্বাস্য দৃশ্য। মজনু ভাইকে বললাম, কি হয়েছে? মজনু ভাই মনে হয় বিরক্ত। আরে হ্যাতে জুয়াত বই জাইল্যা মরিচ খাই হাগল ওইছে। দেশি হাগলের বাদ নাই, আইসে বিদেশি হাগল। সোম মজনু ভাইকে বলল, কিন্তু মজনু ভাই, এই পাগল তো ভাত খায় নাই, মরিচ খেয়েছে। এবার আমাদের চরম হাসি পেল। আশেপাশের অনেকেই যখন হাসছে তখন ওতে যোগ দিতে বাধা কোথায়? দু একজন তো হাসতে হাসতে পেট চেপে ধরে মাটিতেই বসে পড়ল। একজন আবার খেতে বসেছিল। হাসির দমকে ভাতের প্লেটই উল্টে ফেলল। লম্বা চুলের হাতা কাটা টি শার্ট আর 3/4 প্যান্ট পরা এক লোক এক মুঠো চিনি আনছিল বিদেশির মুখে দেওয়ার জন্য। সেই লোকও হাসতে হাসতে মুঠোয় ধরা চিনির বেশিরভাগই ফেলে দিল। তারপর বাচ্চাদের মুখে যেভাবে ঠেসে খাবার ঢুকিয়ে দেওয়া হয় সেভাবে চিনি চালান করে দিল বিদেশির মুখে। লোকটার মুখ ভয়ঙ্কর রকমের লাল হয়ে গেছে। একটু খেয়াল করলে হয়তো তার দুই কান দিয়ে ধোঁয়াও বেরোতে দেখা যাবে। অবশেষে চিনি মুখে নেওয়ার কিছুক্ষণ পর বিদেশিটা কিছুটা শান্ত হলো। বিদেশির কাণ্ড দেখতে ডাঙ্গু লেকে ঘুরতে আসা সবাই ছুটে এসেছে খাবারের দোকানের দিকে। খেতে বসতে বসতে খেয়াল করলাম বড় চুলওয়ালা লোকটা বিদেশির সঙ্গী। মাঝবয়সী আরও 3টা লোক মাত্রই খাওয়া দাওয়া শেষ করে উঠল। ওদেরই একজন হাসির দমকে ভাতের প্লেট উল্টে ফেলেছিল। আমাদের থেকে 3-4 বছরের বড় 4টা ছেলে বিদেশি সার্কাস দেখে বড় চত্বরটার মাঝখানে গিয়ে বসলো। ওদের একজনের হাতে গিটার। ঘুরতে আসা লোকজন বলতে এই। আর আছে খাবারের দোকানের লোকজন। ওরা মোটমাট 6 জন। ওরাই খাবারের দোকান চালায়, আবার লোকের ধারের 4টা ঘরেরও মালিক। লেকে ওঠার ঠিক মুখেই আরও 2টো দোকান আছে। সেগুলোতে চা, কলা, বিস্কুট, কেক, মোবাইল ফোনের সিম, রিচার্জ আর টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। ঈদের এই সময়টাতে লোকজন কম বলে একটা দোকান বেশ আগেই ছাপ নামিয়েছে। যে দোকানটা খোলা ছিল সেটা থেকে আমরা 2টো নতুন সিম কিনে ফেললাম। বাবা যাতে ফোন করে আমাদের না পায় সেজন্যই মূলত এই ব্যবস্থা। রাতে খাবারের আয়োজন খুব আহামরি কিছু নয়। প্রচণ্ড খিদে পেয়েছিল বলে আমরা গাপুস গুপুস করে খেতে শুরু করলাম। ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে মুরগির ঝোল, ডাল আর সবজি অমৃতের মতো মনে হলো। ওদিকে ওই 4টা ছেলে টুং টুং করে গিটার বাজিয়ে গান ধরেছে। মনে হলো ঢাকার কোনো দামি রেস্তোরাঁয় খেতে বসেছি। খাওয়া শেষে আমরা আমাদের থাকার ঘরের বারান্দায় পা ঝুলিয়ে বসলাম। একদম শেষ মাথার ঘরটায় উঠেছে মাঝবয়সী লোক 3 জন। তাদের একজন বারান্দায় বসে ভেপ মানে কলমের মতো দেখতে ইলেকট্রনিক সিগারেট টানছে।
একবার ভেপ টেনে এতটাই ধোঁয়া ছাড়ছে যে দূর থেকে মনে হচ্ছে লোকটার মাথার উপর মেঘ উঠছে। আমাদের বাঁ পাশের একটা ঘর পরেই বিদেশি আর বড় চুলওয়ালার ঘর। ওদের পাশের ঘরটার সামনে বসে গান গাইছে ওই 4 ছেলের দল। গিটার আর পানির ড্রাম বাজিয়ে অর্ণবের গান ধরেছে ওরা। চাঁদ দেখে কেউ থুরথুরে 7 বুড়ো, চাঁদ দেখে কেউ টাটকা তরুণ খোকা। চমৎকার গাইছে। সোম বলল, গানের কথাগুলো অদ্ভুত না? চাঁদ দেখে ধীরে ধীরে শিউলিরা ঝরে যায়, চাঁদ দেখে জলে জোয়ারের পিচ টান, চাঁদ দেখে শেষ লাশ পড়ে রাস্তায়।